আজ মহিলা মহলে যিনি আমাদের সঙ্গে রয়েছেন তিনি গল্প বলেন, গল্প লেখেন না, ঠিক বইয়ের পাতায় বা সাহিত্যের পাতায় পাওয়া গল্প নয়, তিনি জীবনের গল্প শোনান। তার সম্প্রতি লেখা একটি সিনেমার কথা মনে পড়ছে, আপনারাও জানেন, তাও একটু মনে করিয়ে দিই। দুটি মেয়ে যারা জীবনের দুটি ভিন্ন ক্ষেত্রকে বেছে নেন স্বেচ্ছায়, একজন স্বামীর ভালোবাসা সঙ্গে স্বনির্ভরতাকেও গুরুত্ব দিতে শেখে জীবনের একটা কঠিন পরিস্থিতিতে পড়ে, আর অন্য একজন স্বনির্ভর হওয়ার জন্যেই লড়াই করে। তারা দুজনেই শেষে নিজেদের ঠিকানা খুঁজে পায়। এই ঠিকানা খুঁজে পাওয়ার গল্পটা যিনি লিখেছেন তিনি রয়েছেন আমাদের সঙ্গে। আর কোন সিনেমাটার কথা বলছি এতক্ষণে বুঝতে পেরে গেছেন, লাপাতা লেডিজ। আর আমাদের সঙ্গে রয়েছে তার কাহিনীকার বিপ্লব গোস্বামী। আপনাকে স্টুডিওয় স্বাগত। ধন্যবাদ আপনাকে, আর আমাদের সমস্ত শ্রোতাকে নমস্কার। প্রথমেই যেটা জানতে চাইব, লাপাতা লেডিজের মতো এরকম নারী কেন্দ্রিক সিনেমা, তাও আবার একেবারে মোড়কে মোড়া ভারতবর্ষের একটা অন্য প্রান্তের কথা, মানে প্রান্তিক ভারতবর্ষের মেয়েদের কথা। লাপাতা লেডিস যেটা বলেছে সেটা হয়তো আমাদের ভারতের বা আমাদের সারা বিশ্বের বা সকল মেয়েদের কথা, দেশ নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মেয়েদের কথাই, ঠিকানা খুঁজে পাওয়ার গল্প। কিন্তু আপনি বেছে নিয়েছেন একেবারে মেয়েদের অন্তর্মহলের কথা, মনের কথা, এবং সেটাও ভারতবর্ষের একটি প্রান্তিক অঞ্চলের কথা। হঠাৎ এই ধরনের চিত্রনাট্য লেখার কথা ভাবলেন কেন? ছোটবেলা থেকে আমি ফিল্ম ডিরেক্টর, ফিল্ম রাইটার হব, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিই। তো সেই জায়গা থেকে সিনেমার গঠন বা সিনেমা কীরকম হবে, কী ধরনের সিনেমা আমাকে অ্যাট্রাক্ট করছে, সে ব্যাপারগুলো আমার মাথায় কাজ করতো। তো নিজেকে তৈরি করার পাশাপাশি বিভিন্ন বিষয়ের উপরও আমার একটা চোখ পড়তো। তো সেই সময় থেকে আমি একদিকে তৈরি করছি নিজেকে সিনেমা পরিচালক এবং সিনেমার লেখক হিসেবে, কিভাবে প্রস্তুতি নেওয়া যায় যাতে করে আমি পরবর্তী সময়ে কোনো ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করে প্রফেশনালি ফিল্ম রাইটার ডিরেক্টর হতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমার চোখে পড়তো একটা অসাম্যর ব্যাপার। সমাজের বিভিন্ন স্তরে, গ্রামে, পাহাড়ে, শহরে আমি খেয়াল করেছি যে নারী পুরুষের মধ্যে একটা বৈষম্য রয়েছে। শুধুমাত্র আমাদের দেশে নয়, আমাদের দেশের বাইরেও আছে এই বৈষম্য, বিভিন্ন রকমভাবে আমাদের মধ্যে সেটা এক্সিস্ট করে। তারপর যখন আমি সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পড়াশোনা করার সুযোগ পাই, তখন বিষয়টাকে আরও সিরিয়াসলি আমি ভাবতে শুরু করি, এবং আমার মনে হয় যে আমার এতদিনকার দেখা যে জায়গাগুলোতে এই অসাম্য নারী পুরুষের বা একটা আমরা যেটাকে বলতে পারি যে একটা পুরুষতান্ত্রিকতার দম্ভ রয়েছে, সেই বিষয়গুলোকে নিয়ে ইনস্টিটিউটে পড়ার সময় এবং তার পরবর্তী সময়ে আমি ভাবনা চিন্তা করে সিদ্ধান্তে পৌঁছই যে একটা সিনেমা লিখব আমি এই সাবজেক্টের উপর, এই কন্টেন্টের উপর। ওখান থেকেই আমি তখন এই লাপাতা লেডিজ সিনেমাটা লিখি। বেশ, এই যে আপনি বললেন যে নারী পুরুষের একটা যে বৈষম্য, এটা আপনি দেখেছেন, মানে ছোটবেলা থেকেই নানান ক্ষেত্রে আপনার চোখে পড়েছে। তো পুরুষ হয়ে এইটা দেখা কম কথা নয়, কারণ এটা দেখতে গেলে এবং বুঝতে গেলে কোথাও আমাদের সংবেদনশীল হতে হয়। একজন পুরুষ হয়ে এই যে আপনি নারীদের প্রতি বা এই অসাম্যের প্রতি সংবেদনশীল, এর জন্যে মহিলা বিভাগের তরফ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা বা আন্তরিকতা। তার কারণ এই সংবেদনশীলতা সব পুরুষের মধ্যে থাকে না। আমরা দ্বিতীয় প্রশ্নে যাব। দুজন মেয়ে যাদের স্বপ্ন একেবারে আলাদা, তবুও আপনার সিনেমায় তারা নিজেদের মনের মতো পথ খুঁজে পায়। একজন বেছে নেয় স্বামীর সঙ্গে ঘর করা, যদিও সেখানে সে স্বনির্ভরতাকে গুরুত্ব দেবে এমন একটা প্রতিশ্রুতি নিজেকে দেয়, এবং আরেকজন মেয়ে একেবারেই স্বনির্ভর হওয়ার পথটা বেছে নেয়। এই দুজনের সঙ্গে নিজেকে রিলেট করালেন কিভাবে? কারণ লিখতে গেলে তো আপনাকে অনুভব করতে হয়েছে নিশ্চয়ই তাদের চরিত্রগুলোকে। আমরা যেহেতু মহিলা মহলে রয়েছি, তাই মেয়েদের কথা একটু বেশি বলবো, সেই জন্যে আমি দুজন নারী চরিত্রের কথাই বললাম, অর্থাৎ ফুল আর জয়া।
এদের সঙ্গে নিজেকে রিলেট করালেন কিভাবে? প্রথমত হচ্ছে, আমি যে পুরুষতান্ত্রিকতার দম্ভের কথা বলেছি বা নারী পুরুষের অসাম্য বা অসমতার কথা বলছি, বা যেটা আমি দেখেছি বরাবর, তো আমি একজন নিজে পুরুষ হয়েও বিষয়টাকে আমি দেখেছি খুব নিরপেক্ষতার সঙ্গে। সেখানে নারী বা পুরুষ হিসেবে আমি সাধারণত দেখিনি। আমি মানবিক দিক থেকে বোঝার এবং জানার এবং সমালোচনা করার চেষ্টা করেছি বা করছি। যেখানে আমার মনে হচ্ছে কোনো একটা খামতি রয়েছে, অসাম্য রয়েছে, যেখানে কথা বলা দরকার মানবিক দিক থেকে, নিরপেক্ষ দিক থেকে, সেটা যদি কখনো পুরুষের সমালোচনা হয়ে যেতেই পারে। তো এই সিনেমার ক্ষেত্রেও যে প্লট, যে গল্পটা তৈরি হয়েছে, সেখানে যেটা আপনি বললেন যে দুটো চরিত্র রয়েছে। একজন চাইছে যে সে ঘরে ফিরে যেতে, আরেকজন চাইছে ঘর থেকে বেরিয়ে সে নিজের পায়ে দাঁড়াতে। যদি সংক্ষেপে আমি বলি, সিচুয়েশনটা এই জায়গায় গিয়ে দাঁড়ায়। এবার কেন সেটা দেখবেন, আমাদের অনেকের বাড়িতেই ঠাকুমা রয়েছেন, দিদিমা, পিসিমা, মাসিমা রয়েছেন, এমনকি মানে কাকা, জ্যাঠা, দাদুদের কথাও আমি বাদ দেব না এখানে। এক একটা মানুষের বাঁচার ধরন বা তার স্বপ্ন দেখার ধরনটা আলাদা, তৃপ্তিটাও আলাদা, তার প্রাপ্তির আকাঙ্ক্ষাটাও আলাদাই থাকে। কারো যদি মনে হয় যে আমি নিজের পায়ে দাঁড়াবো, আমি স্বাধীন হব আর্থিক দিক থেকে, সামাজিক দিক থেকে, তাহলে সেটা অ্যাচিভ করার জন্য তাকে সেই প্রস্তুতি নেওয়ার জন্য বা সেটাকে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যা কিছু দরকার তার করা উচিত। আবার কেউ কেউ আছে দেখবেন, যে আমি যেটা বললাম যে জ্যাঠা, কাকা বা দিদিমাদের কথা বললাম, তাদের মতো করে অনেকে দেখবেন যে তারা যেরকম, তাদের মধ্যে থেকে অনেকে ঘরে থাকাটাকেই পছন্দ করেছেন, কিংবা পরিবারের সঙ্গে সুন্দর একটা জীবন যাপন করতে পছন্দ করেছেন। আজও অনেকে সেই ভালোবাসার মানুষগুলোর সঙ্গে থাকতে পছন্দ করে, কিন্তু একটা সিমিলারিটি আছে কোথাও, সেটা হচ্ছে কি একটা স্বাধীনতা নিয়ে থাকতে পছন্দ করে, সম্মান নিয়ে থাকতে পছন্দ করে। হয়তো সে ঘরেই থাকবে, পরিবারের সঙ্গেই থাকবে, সে জীবনটাকে উপভোগ করছে বা করতে চায় সম্মান, স্বাধীনতা, ভালোবাসা নিয়ে। কিন্তু সেটা পরিবারের ভেতরে অনেকেই আছে দেখবেন যে আমরা যদি আমাদের নিজেদের কথাও ভাবি, আমরা কাজ করি হয়তো বাইরে, বা ঘরে বসে আমাদের পছন্দের কোনো কাজ করি বা কাজ করার চেষ্টা করি বা স্বপ্ন দেখি। দিনের শেষে কোথাও কেউ কেউ চায় হয়তো আমি ঘরে ফিরে আসি, বাড়ি ফিরে আসি, ঠিকানা আমাদের লাগে, ঠিকানা একটা। তো এবার এটা চাপিয়ে দেওয়া নয়, কারো যদি মনে হয় বেছে নেওয়া। কেউ দেখবেন বলে যে আমার বই পড়তে ভালো লাগে, 2 ঘন্টা বাড়িতে বসে থাকতে ভালো লাগে, বাগান পরিচর্যা করতে ভালো লাগে। আবার সে হয়তো একজন বিজ্ঞানী, কেউ হয়তো একজন ইঞ্জিনিয়ার, অথচ সে আমার গান শুনতে ভালো লাগে, দিনে কফি খাচ্ছি, গান শুনছি। তো এরমই এটা ধরুন পার্ট টাইম কারো কারো পছন্দের জায়গা, তার নিজের চেনা জানা কোজি একটা মানে কমফোর্টেবল পরিবেশে থাকতে ভালো লাগে। আবার কেউ কেউ পুরোটাই যেন ওখানে থাকতে চায়, ভালোবাসার মানুষগুলোর সঙ্গে ভালো রকমভাবে। যেটা চায়, যেটা সবসময় পায় না বা বলে উঠতে পারে না, সেটা হচ্ছে সম্মান, ভালোবাসা, স্বাধীনতা। আমি কোথাও যেন সেই জায়গাটা নিয়ে একটু কাজ করেছি, যে আমার একজন চরিত্র, সে তার স্বামীর কাছ থেকে হারিয়ে যায়, সে ফিরে যেতে চায়, তার স্বামীর কাছে ফিরে যেতে চায়, সে তার ভালোবাসার কাছে ফিরে যেতে চায়, এবং ফেরার যে প্রক্রিয়া, প্রসেস, ওই পথে সে অনেক কিছু শেখে, তাকে অনেকটা স্বাবলম্বী করে তোলে। স্বাবলম্বী হয়েও সে ফিরে যেতে চায়, সেটা একটা ভালো দিক। এবং যখন ফিরে যাবে, সে হয়তো চাইবে যে সে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করবে আর ভালোবাসার মানুষগুলোর সঙ্গেই থাকবে। সেটা একরকমের ফিলোসফি, একরকমের প্রাপ্তি। এটা একটা দিক মানুষ। আবার কেউ একা একাও থাকতে পছন্দ করে, কিন্তু সম্মান, স্বাধীনতা এগুলো নিয়ে হয়তো স্বনির্ভরতাটাই তার কাছে মূল লক্ষ্য, কিন্তু সেখানেও সে বেছে নিচ্ছে। সেটা আরেকটা দিক আমি বলছি, যে কেউ কেউ চাইছে যে আমি আমার মতো করে স্বাধীন হব, আমার মতো করে সম্মান, ভালোবাসা অর্জন করব এবং আমার পছন্দের কাজ করব, আমি নিজের পায়ে দাঁড়াবো। তো কারো যদি সেই ইচ্ছেটা তৈরি হয়, তাহলে সে পথে যেন সে হাঁটতে পারে, সেই পরিবেশটাই তৈরি হোক, সেটাই তো আমরা চাইব। এই পরিবেশ তৈরি হবে অসংখ্য মানুষকে দিয়ে, মানসিকতা দিয়ে, সবাই তাকে সমর্থন করবে, সেই তার লক্ষ্যে পৌঁছানোটাকে এগিয়ে দেবে।
তো সেই যেন এই দুটো চরিত্রর মূলত দেখবেন যে উদ্দেশ্যগুলো আসলে তাই হলো, দুজন দুরকমভাবে দুটো লক্ষ্যে গিয়ে পৌঁছানোর চেষ্টা করছে। ঠিক। ত্রিপুরায় বড় হয়েছেন আপনি। যে সমাজের কথা সিনেমাটিতে বলা হয়েছে সেটা বলা যেতে পারে যে ভারতবর্ষের মধ্যেও আরেকটি প্রবহমান ভারতবর্ষ, একটা প্রান্তিক অংশ। ত্রিপুরায় বড় হয়েছেন বলেই কি এত সহজে ওই জায়গাটাকে ধরতে পেরেছেন, তাই মনে হয় আপনার? এটা ঘটনা যে আমার বড় হওয়ার সঙ্গে আমার পরিবার এবং আমার চারপাশ, ত্রিপুরার মাটি, হাওয়া, আলো আমাকে অনেকটা হেল্প করেছে। ঠিক। ওই জীবনযাত্রা, ওই জীবনশৈলী আমাকে অনেকটাই প্রারম্ভিক পর্বে আমাকে অনেক কিছু উপাদান জুগিয়েছে। পরবর্তী সময় যখন আমি কলকাতা চলে আসি, আবার আমি নতুন করে আলাদাভাবে কলকাতার যে জীবনশৈলী এবং কলকাতার চারদিকের পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় মানুষের রুচি, সংস্কৃতি, জীবনযাত্রা, এমন সমস্ত কিছু আবার নতুন করে দেখতে শুরু করি। আবার আমি বম্বে চলে যাই, বম্বে কাজ করি বিভিন্ন জায়গায় দীর্ঘদিন, সেখানেও আবার চেষ্টা করি সেই দিকটা দেখতে। ঠিক ওরমই আমি যখন সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পড়ি এবং পড়ার পরবর্তী সময় কাজের খাতিরও আমাকে নর্থ ইস্টে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। আমাকে রাজস্থান, বিহার বা অন্যান্য নর্থ ইন্ডিয়ান বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে। সেই সঙ্গে ছোটবেলা থেকেই চারদিক ঘুরে দেখার একটা অভ্যেস ছিল আমার। দেখার চোখ ছোট থেকেই তৈরি ছিল। রাইট, একরকম বলতে পারেন, একটা চোখ ছিল বা ইচ্ছে ছিল। ঘুরে বেড়ানোটা আমার কাছে একটা খুব ভালো লাগার বিষয়। তাতে যেটা হতো যে আমি খুব অবজার্ভ করতাম। তো ত্রিপুরায়, কলকাতায়, বম্বে, এই তিন জায়গায় থেকে যা অবজার্ভ করেছি, আর যে ছবিটা লাপাতা লেডিজ আমি লিখলাম, সেখানে দেখবেন সেটা একেবারেই আলাদা। তাতে সেই ত্রিপুরার কিছুও পাওয়া যাচ্ছে না সেরমভাবে, কলকাতা বা পশ্চিমবাংলার অন্যান্য জায়গার কিছুও সেরমভাবে পাওয়া যায়নি, বম্বেরও সেরমভাবে পাওয়া যায়নি, অন্য কিছু পাওয়া গেছে। সেটা হয়তো নর্থ ইন্ডিয়ার ওই যে রিমোট ভিলেজেসগুলো যেটা রয়েছে, যেটা এমপি, ইউপি, রাজস্থান, বিহার, ওই সমস্ত জায়গার যে গ্রামের যে গঠন, যে উপাদানগুলো বিশেষ করে এগিয়ে এসছে। তার একটা কারণ হচ্ছে কিভাবে আমি সেটা তৈরি করলাম। সেটা হচ্ছে অনেকটা বিভিন্ন জায়গার যে অবজারভেশন করা, আর একটা হচ্ছে সিনেমার ছাত্র এবং ফিল্ম মেকার হিসেবে একটা ইমাজিনেশন, দুটোকে একসঙ্গে করে কল্পনা শক্তি। সেটাই অল্প স্বল্প তো ঘুরেছি বিভিন্ন জায়গাগুলো, যেরম জায়গার উপর বেস করে তৈরি হয়েছে লাপাতা লেডিজের প্লটগুলো। তো যতটাই দেখেছি আর কিছুটা কল্পনায়, আর কিছুটা আমার যে চেনা জায়গাগুলোতে যা যা দেখেছি তার থেকে কিছু নিংড়ে নিয়ে ওটাকে একরকম একটা গল্পের একটা কাঠামোতে সাজানো হয়েছে আর কি। ঠিক। আপনি যে ক্ষেত্রে কাজ করেন, অর্থাৎ সিনেমা বা ফিল্ম, এই জায়গায় বা অন্য নানা ক্ষেত্রের কথাও আমরা যদি বলি, সমাজ পুরুষদের জন্য এই ক্ষেত্রগুলো খুব সহজে প্রস্তুত করে দেয়। অন্তত এখনও কিছুটা তো তাই আছে। নারীরা অনেক ক্ষেত্রেই এগিয়েছে, এটা আমরা অস্বীকার করতে পারি না। তেমনভাবেই পুরুষদের জন্যে সুবিধার দাঁড়িপাল্লাটা যদি দেখি, একটু ভারী এখনও। তো আপনি সেই পথের কথা বলেছেন, যে পথটা নারীদের জন্য বেছে নেওয়া কিন্তু সহজ নয়। আপনার চিত্রনাট্য অন্তত সেই কথাই বলেছেন। নিজে পুরুষ হয়ে আপনার কি মনে হয় যে নারীদের জন্য এই পথ গ্রহণ করা, আপনার সিনেমাতেও, আপনার সিনেমার চরিত্ররাও একটা কঠিন পথ পেরিয়েই নিজেদের লক্ষ্যটায় পৌঁছতে পেরেছে, কিন্তু পেরেছে শেষ পর্যন্ত, সেটা একটা আশার কথা। আপনার নিজের কি মনে হয়, নারীরা আজও এরকম কঠিন পথই কি পেরিয়ে চলেছে? যেহেতু আপনি বলছিলেন আপনি বিভিন্ন জায়গা ঘুরে দেখেছেন এবং দেখতে ভালোবাসেন এবং আপনি অবজার্ভ করেন, অবজারভার। তো এই অবজার্ভ করে এটা আপনার কি মনে হয়েছে যে আপনি এখনও কি নারীরা এতটাই কঠিন পথ পেরোচ্ছে? মানব সভ্যতা যদি আমরা ইতিহাস দেখি, তাহলে এটা যুগ যুগ ধরে হয়ে এসছে, শুধু আমাদের দেশে নয়, সব জায়গাতেই হয়ে এসছে। সেটা যে একটা সময়ের পর থেকে নারীর তুলনায় পুরুষরা একটু এগিয়ে যেতে শুরু করে এবং মহিলারা পেছনের দিকে থাকতে শুরু করে, বা এটা একটা প্রথা হয়ে দাঁড়িয়েছে। বহু যুগ যুগ ধরে এই জিনিসটা চলেছে। তো সেটাকে যখন আমরা এখন ক্লারিফাই করার সময় চলে এসছে, এই জায়গাটাকে, এখানে যে নারী পুরুষের সমতার কথা আমি বলছি, যেটা আমি বিশ্বাসও করি,
সেই জায়গাটায় পৌঁছতে আর হয়তো প্রক্রিয়া অনেক আগেই শুরু হয়ে গেছে, কিন্তু এই একটা প্রথা তো চলেছে বহু যুগ যুগ ধরে। সেই জন্য একটু সময় হয়তো লাগছে, বা অনেকটা জায়গায় সাম্যের জায়গাটা তৈরি হয়ে গেছে। শহরকেন্দ্রিক জীবনধারায় আপনি দেখবেন যে এখন নারী পুরুষের মধ্যে সমানতা অনেকটাই কাজ করছে। তবে শুধুমাত্র শহর দিয়ে তো আমাদের দেশ নয়, পৃথিবী নয়। ঠিক। এই শহরগুলোর কাছে দূরে আর অনেক গ্রাম রয়েছে, পাহাড় রয়েছে, সেটাও তো আমাদের দেশ, সেটাও আমাদের এই পৃথিবীর মধ্যেই পড়ে। তো সেখানে কিন্তু এখনও সমতার জায়গা সেরমভাবে তৈরি হয়নি। সেটা আমাকে কিন্তু ভীষণ ভাবিয়েছে, আমি ভীষণ রকম সেটা রিয়েলাইজ করেছি, দেখেছি। সেই জন্যই আমার মনে হয়েছে যে এই ক্যারেক্টার্সগুলো এরম যে, আর আপনি যেটা বললেন যে একটা কাঠিন্য থাকবে, এবং যে যাত্রা করতে গিয়ে খুব যে পুরুষরা যে সুযোগগুলো পাচ্ছে বা পেয়েছে বহু যুগ যুগ ধরে, নারীর ক্ষেত্রে সেটা সবসময় হয়ে ওঠেনি সব আপনার জায়গার। সিনেমার যে মূল ক্ষেত্রটা যেখান থেকে শুরু হচ্ছে, সেটাই তো এই কারণেই শুরু হচ্ছে যে মেয়েটার মাথায় ঘোমটা বলে, একদম যে ঘোমটাটা কিন্তু পুরুষকে গ্রহণ করতে হচ্ছে না বিয়ের পর, অর্থাৎ যে আড়াল, একটা আড়ালের কারণেই একটা পুরুষ তার ভালোবাসার মানুষকে হারাচ্ছে। সেই আড়ালের কারণেই আবার যেখানে বাধা, মানে অন্য আরেকজন যে মেয়েটি জয়া, যাকে ও ভুল করে নিয়ে আসছে, সেখানে একটা কোথাও বাধা, মানে জয়া বুঝতে পারছিল কি বুঝতে পারছিল না যে সে অন্য পুরুষের সঙ্গে চলে আসছে, সেটা আমাদের কাছে ধোঁয়াশা কিছুটা। কিন্তু আড়াল একটা কারণ বা আড়াল একটা বাধা, কোথাও কোথাও আড়াল একটা কারণ, যে আড়ালটা শুধু নারীর ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি একেবারে ঠিক পয়েন্টেই চলে এসেছেন যে মূলত আমি বাধার কথাই বলেছি। যদি সেভাবে দেখা যায় যে ঘোমটা সেটা একটা বাধা, যে দুটো চরিত্র তৈরি করা হয়েছে, সেই চরিত্রগুলো কিন্তু বাধা প্রথম থেকে। কেউ কারোর মধ্যে কাজ করছে ঘোমটার বাধা, অন্য আরেকটি চরিত্রের মধ্যে কাজ করছে সে পড়তে চাইছে, সে কিছু হতে চাইছে, কিন্তু তাকে একটা পারিবারিক সংস্কৃতির বাধা, একটা অভ্যাসের বাধা। ঠিক। তাকে বলা হচ্ছে যে না, তোমাকে বিয়ে করতে হবে, সে বিয়েও করে। এবার ঘটনাটা এখানে এসে দাঁড়ায় যে বাধাগুলো তো ছিল আগেও, এখনও আছে। বাধা থাকলেই চলবে না, বাধা নিয়ে কথা বললেই হবে না, বাধাকে অতিক্রম করতে হবে। অতিক্রম করলেই যে হারিয়ে যাওয়া ফুল সে তার পছন্দের জায়গায় আবার ফিরে আসতে পারবে, বাধার টপকে, বাধাকে অতিক্রম করে। তাহলে বাধা অতিক্রম করতে গেলে কি দরকার? আত্মবিশ্বাসের দরকার এবং সমর্থনের দরকার, সহযোগিতার দরকার। ঠিক। এবার একটি অন্য কথায় যাব। কিরণ রাওয়ের পরিচালনা সিনেমাটা, মহিলা পরিচালক, নারী কেন্দ্রিক সিনেমা, পুরুষ লেখক, অভিজ্ঞতা কেমন? খুব ভালো অভিজ্ঞতা। তার কারণ হচ্ছে আমি প্রথম থেকে আমার ধারণাটা স্বচ্ছ, পরিষ্কার ছিল বা আছে। আমি নারী পুরুষের সমানতাতেই, সাম্যতেই বিশ্বাসী। তো এই ক্ষেত্রে যেটা হয়েছে, আমার লেখাটা এমন নারীকেন্দ্রিক লেখাই বা মানবিক লেখা বলা যেতে পারে। তার প্রযোজক আমির খানজি অ্যান্ড ডিরেক্টর কিরণ রাওজি, এবং এই টিমে আরও দুজন এসছেন যারা স্ক্রিন প্লে এবং এডিশনাল কিছু ডায়ালগস লিখেছেন, স্নেহা দেশাইজি আর দিব্যা নিধি শর্মাজি। তো সবাই মিলে যখন আমরা কাজ করেছি, কখনোই সেই যেটা প্রাথমিকভাবে যেটা হয়তো হতে পারত যে নারী পুরুষ একসঙ্গে কাজ করতে গিয়ে কোনো রকম মানে সমস্যা আমার চোখে পড়েনি। কাজটা খুব সুন্দরভাবেই এগিয়েছে এবং সুন্দরভাবেই শেষ হয়েছে। বেশ। আপনি বলছিলেন ছোট থেকেই আপনি চিত্রনাট্য লিখতে ভালোবাসতেন বা ফিল্ম মেকার হবেন, এটাই আপনার উদ্দেশ্য ছিল ছোটবেলা থেকেই। তো মুম্বাই ছাড়া কলকাতায় কাজ করার ইচ্ছে রয়েছে? হ্যাঁ, কলকাতায় কাজ করার ইচ্ছে রয়েছে। বাঙালি হিসেবে বাংলা কিছু অনুভূতি আছে, সে বাঙালির অনেক রকম ইন্টারেস্টিং খুব উপাদান থাকে তার জীবনধারার। তো সেই সমস্ত নিয়ে কাজ করছি। একটা দুটো স্ক্রিপ্ট যেটা আমি বাংলাই করতে চেয়েছিলাম, চাইব করতে, লেখাও আছে। তো দেখা যাক। অ্যাট দ্য সেম টাইম হিন্দি স্ক্রিপ্টও তৈরি আছে। তো বাংলা এবং হিন্দি দুটো নিয়েই আমি এগোচ্ছি বম্বে এবং কলকাতায়। বেশ। এরপরে কি কাজে পাচ্ছি আপনাকে? অ্যাকচুয়ালি নারী কেন্দ্রিক ছবি বলে যেটা বলা হচ্ছে বা দেখছে সবাই, সেটা ভালো লাগছে। অফকোর্স, ডেফিনেটলি এই ধরনের ছবি হওয়া উচিত। শুধু আমি নয়, আরও অনেককেও লেখা উচিত।
তো মূলত যদিও নারী কেন্দ্রিকতা থাকলেও আমি মূলত মানব কেন্দ্রিকতার কথাই বলি সাধারণত। তো ওই দৃষ্টিভঙ্গি নিয়ে আরেকটি মেয়ের গল্প নিয়ে আরেকটা ছবি আমি লিখছি। তার মধ্যেও এই চরিত্রের স্বাদগুলো পাওয়া যাবে, যেটা আমরা লাপাতা লেডিজে দেখেছি। দর্শকরা যেই স্বাদটা পেয়েছেন, দর্শক যে কারণগুলোর জন্য ভালোবেসেছেন লাপাতা লেডিজ দেখে উৎসাহিত হয়েছেন, সেরমই আরেকটা কনসেপ্ট নিয়ে আমি এগিয়ে চলেছি। খুব শিগগিরই হয়তো শেষ করব সেটা। আর যেগুলো তৈরি রয়েছে তার মধ্যেও বেশিরভাগই আমার রয়েছে তার সেন্ট্রাল ক্যারেক্টার বা কেন্দ্র চরিত্রে কিন্তু মেয়েরাই দাঁড়িয়ে আছে, এরম রয়েছে। বেশ, আমরা সাক্ষাৎকারের একেবারে শেষ প্রশ্নে বা শেষ প্রান্তে চলে এসেছি। আমি শেষ যেটা জানতে চাইব, বিপ্লব গোস্বামী একজন পরিচালক যাকে মূলত সকলেই চিনছেন এই লাপাতা লেডিজ সিনেমাটা দিয়ে, কিন্তু একটা বিষয় অনেকেই হয়তো লাপাতা লেডিজ নিয়ে আমরা যতটা আলোচনা করছি, আমরা কিরণ রাওকে নিয়ে আলোচনা করছি, আমরা চরিত্রগুলোকে নিয়ে আলোচনা করছি, আপনি তো চিত্রনাট্যকার বা কাহিনীকার, সেক্ষেত্রে কোথাও কাহিনীকারের নামটা কিন্তু অতটা আসে না বা আমরাও জানতে পারি না। কোথাও কি আফসোস হয় একটু হলেও যে কাহিনীকারের নামটা একটু হলেও অপরিচিত থাকছে? সেটা দেখুন, অনেকটা বলা যেতে পারে আমাদের দেশের সিনেমা সংস্কৃতিরও বহু বছরের একটা প্যাটার্ন তৈরি হয়েছে। সেখানে সাধারণত লোকে একটা সিনেমারকে তার পরিচালক কি দিয়ে চেনার একটা অভ্যেস তৈরি হয়েছে। পরিচালক, অভিনেতা, অভিনেত্রী এভাবেই চিনি আমরা। একটা সময় এরম হতো যে খুব চেনা অভিনেতা থাকলে বলা হতো তার সিনেমা এসছে, তাকেই গুরুত্ব দিয়ে সবাই বলতো। তার পরবর্তী সময় আস্তে আস্তে লোকে জানতে শুরু করে যে তাকে এবং গল্পটাকে নিয়ে যে সিনেমাটা বানালো সে একজন পরিচালক। তারপর লোকে পরিচালকের প্রশংসা করতে শুরু করে। আস্তে আস্তে এটাও আসবে যে মানে মূল গল্পটা যিনি লিখছেন, যারা লিখছেন তাদের ভূমিকাটাও দর্শকও আস্তে আস্তে বুঝতে পারবেন, এবং সেটা দুদিক থেকেও আরও বেশি করে মানে তুলে ধরা হবে। দর্শক বুঝবেন যে একটা সিনেমার গল্পটা যিনি লেখেন তার গুরুত্বটাও বুঝবেন আরও বেশি করে আস্তে আস্তে, বা সেটা আরও প্রকাশ্যে আসবে, লোকের সামনে এসে দেখা যাবে, তুলে ধরবে। হয়তো নাম হিসাবে যদি আমি বলি, অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক, পরিচালক এবং গল্পকার, এবং যারা চিত্রনাট্য লিখছেন, ডায়ালগস লিখছেন, তো সেটা আস্তে আস্তে হুট করে হয়তো হয় না, হবে। আপনি আশাবাদী ডেফিনেটলি। তবে এটাও ঠিক যে এই ছবির ক্ষেত্রে বলবো বা অন্যান্য ছবির ক্ষেত্রে বলবো, বম্বেতে বিশেষ করে, কলকাতাতেও এই প্যাটার্ন, এবং সাউথ ইন্ডিয়াতে বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতেও রয়েছে। আস্তে আস্তে যার গুরুত্ব যতটা রয়েছে সেভাবে আস্তে আস্তে তুলে ধরা হচ্ছে তাদের নাম। হয়তো বহুদিনকার প্র্যাকটিসের কারণে সেভাবে লোকে জানতে পারছে না যে গল্পটা লিখলেন কে, কিন্তু আগামী দিনে এমনটা হবে। আগামী দিনে হয়তো আরো বেশি করে লোকে প্রথম থেকে জানতে পারবে যে আচ্ছা একটা সিনেমা আসছে, তার পরিচালক এই, লেখক এই, বা প্রযোজক ইনি, এরম ভাবে হয়তো আসবে খুব শিগগিরই আরো পরিষ্কারভাবে। লাপাতা লেডিজের কাহিনীকার বিপ্লব গোস্বামীর প্রিয় নারীকে, এটাই আমার শেষ প্রশ্ন। প্রিয় নারীকে, সেটা যদিও একটা খুব সহজ প্রশ্ন, আবার খুব কঠিন প্রশ্ন। আর সেটা অফকোর্স ডিপেন্ড করে হচ্ছে যে আমার প্রিয় নারী যে জিজ্ঞেস করলেন, তার উত্তরটা দাঁড়াবে হচ্ছে প্রিয় নারী বা নারীর মধ্যে আমি কি দেখতে পাই বা দেখার ইচ্ছে থাকে, তারাই প্রিয় নারীর পর্যায়ে পড়ে, যাদের মধ্যে সেই আত্মবিশ্বাসটা রয়েছে এবং নিজেকে চিনতে পারার এবং নিজেকে জানতে পারার যে প্রসেস, সেটাকে নিয়ে সে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলছে। বাধা আসবেই, পুরুষের কাছেও বাধা আসে, সে বাধা টপকে যাওয়ার যে ক্ষমতা, সেটাকে নিজেকেই তৈরি করে নিয়ে যেতে হবে। তো সেই দিক থেকে আত্মবিশ্বাসী মানুষকে আমার প্রচণ্ড ভালো লাগে, এবং চিন্তাভাবনার দিক থেকে এই সমতার ব্যাপারটা সে নিজেও রিয়েলাইজ করবে, অন্যকেও রিয়েলাইজ করাবে যে মানুষ মানেই সমান, সে নারী হোক পুরুষ হোক। তো সেই ক্ষেত্রে তারও সব কিছু করার ক্ষমতা আছে এবং উচিত, সেটা একটা আত্মবিশ্বাসের এবং রিয়েলাইজেশনের হাত ধরেই আসে। সেটা যাদের মধ্যে আছে তারাই আমার প্রিয়। বেশ, অর্থাৎ যে নারী সাম্যের কথা বলে এবং যে নারী নিজেও সাম্যে বিশ্বাসী, তেমন নারী বিপ্লব গোস্বামীর প্রিয় নারী। বেশ, অনেক ধন্যবাদ ব্যস্ত সময় থেকে মহিলা মহলকে সময় দেওয়ার জন্য। আশা করি আমাদের শ্রোতাদের এই কথোপকথন ভালো লেগেছে।
তারাও নিজেদের মধ্যে এই সাম্য খুঁজে পাক, অন্যকে সাম্য খুঁজে পেতে সাহায্য করুক, এমনটাই কাম্য। অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকেও এবং সমস্ত শ্রোতাকেও অসংখ্য ধন্যবাদ।